তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বস, আমি তোমাদের 25টা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু করিয়ে দিচ্ছি। আর যদিও বা কোনোদিন কোনো ক্লাস না আসে, তার পিডিএফ কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, সেগুলো কিন্তু পড়ে নিবা। আর আমি বলেছিলাম যে তোমাদের 50+ মানে 50টারও বেশি এই ক্যাপসুলের মাধ্যমে এক একটা ছোট ছোট টপিক তুলে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তা আজকে দেখো 8 নাম্বার ক্যাপসুল আমি আরবিআই সম্পর্কিত রেখেছি, যে এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় তুমি পেতে পারো। ঠিক আছে, যদি এই আরবিআই থেকে কোনো প্রশ্ন আসে তুমি যেন এখান থেকেই পেয়ে যাও। সেইভাবে ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে আমরা এই আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মানে রিলেটেড সমস্ত কিছু তথ্য আমরা পড়ে নেবো। কেমন, একটু মনোযোগ সহকারে শোনো। তারপরে আমি আমাদের যে নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পিডিএফটা দিয়ে দেবো। আর A4 সাইজেরই 2টো পেজ আছে, এই 2টো পেজ দরকার হয়। তুমি যদি পারো যে তোমার নিজস্ব প্রিন্টার আছে বার করে নিয়ে পড়তে পারো, তাহলে তো সেটা তুমি করতে পারো, অথবা তুমি ফোনের মাধ্যমেও দেখো পড়তে পারো। ঠিক আছে, অসুবিধা নেই, ফোন থেকেও তুমি পিডিএফগুলো নিয়ে পড়তে পারবে, অসুবিধা নেই। আর যারা টেলিগ্রামে অ্যাড হতে চাও, দেখো আমি বলছি 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আর এই নাম্বারে তোমাকে 99 টাকা পেমেন্ট করতে হবে, আগেই বলে দিচ্ছি। তাহলেই কিন্তু আমি আমাদের যে নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে অ্যাড করিয়ে দেবো, সেখান থেকে তুমি সমস্ত কিছুর পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, দেখো চলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবে। দেখো, আরবিআই 1934-এর আইন অনুযায়ী, কি বললাম, 1934, কি বললাম, আরবিআই 1934-এর আইন অনুযায়ী তোমার 1 এপ্রিল মানে 1 এপ্রিল 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে বলো বলো আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1935 সালে 1 এপ্রিলে। কোন আইন অনুযায়ী? আরবিআই 1934-এর আইন, এই 1900 সালটা মাথায় রাখবে, যে 1934-এর আইন অনুযায়ী 1 এপ্রিল 1935 সালে আরবিআই প্রতিষ্ঠিত হয়। আর 1 জানুয়ারি 1949 সালে এটা জাতীয়করণ করা হয়েছিল। এক একটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, যাকে আমরা আরবিআই বলি, কবে জাতীয়করণ করা হয়? 1 জানুয়ারি। এই ডেটগুলো কিন্তু মাথায় রাখবে, 1 জানুয়ারি 1949 সালে জাতীয়করণ করা হয়। মাথায় রাখবে, জন হিল্টন কমিশন এবং রয়্যাল কমিশনের সুপারিশে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল। কি বললাম? জন হিল্টন কমিশন ও রয়্যাল কমিশনের সুপারিশেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আরবিআইয়ের 4টি আঞ্চলিক অফিস রয়েছে। তাহলে আরবিআইয়ের 4টি আঞ্চলিক অফিস রয়েছে। কয়টি? 4টি। কি কি দেখে নাও, উত্তরাঞ্চলে একটা অফিস রয়েছে, দক্ষিণাঞ্চলে, পূর্বাঞ্চলে আর পশ্চিমাঞ্চলে রয়েছে। এই উত্তরাঞ্চলে যে অফিসটা রয়েছে তার সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে, মাথায় রাখবে। দক্ষিণাঞ্চলের হচ্ছে অফিসের সদর দপ্তর চেন্নাই, পূর্বাঞ্চলের সদর দপ্তর হচ্ছে কলকাতা, আর পশ্চিমাঞ্চলের সদর দপ্তর মুম্বাই। আর এই মুম্বাই হচ্ছে বর্তমানে এখন মুখ্য কার্যালয়। আরবিআইয়ের বর্তমানে মুখ্য কার্যালয় হচ্ছে কোথায় রয়েছে? মুম্বাইতে, মাথায় রাখবে। ঠিক আছে, চলো দেখো, 1937 সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় কার্যালয় স্থায়ীভাবে মুম্বাইতে স্থানান্তর করা হয়েছে। মানে বিষয়টা বোঝো, যখন আরবিআই প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এর সদর দপ্তর একটাই ছিল, কলকাতা করা হয়েছিল। ঠিক আছে, স্থায়ী যে মুখ্য কার্যালয়কে কলকাতায় ছিল আর কি। কিন্তু তারপরে 1937 সালে কি হয়? 1937 সালে কলকাতা থেকে পরিবর্তন করে মুম্বাই করে দেওয়া হয় স্থায়ীভাবে। ঠিক আছে, এখনও পর্যন্ত কিন্তু মুম্বাই রয়েছে আরবিআইয়ের স্থায়ী কার্যালয় বা মুখ্য কার্যালয়টা কোথায়? মুম্বাইতে অবস্থিত। সালটা মাথায় রাখবে, কত সালে করা হয়? 1937 সালে। ঠিক আছে, চলো পরে পয়েন্ট দেখো কি বলছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান কে হন? যিনি আরবিআইয়ের গভর্নর হন তিনিই কিন্তু বস রিজার্ভ ব্যাঙ্ক মানে এই আরবিআইয়ের প্রধান হন। ঠিক আছে, দেখো আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিল? মাথায় রাখবে, আরবিআইয়ের প্রথম গভর্নর ছিল স্যার অসবর্ন স্মিথ। কি বললাম? স্যার অসবর্ন স্মিথ। আর যদি বলে দেখো আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? তাহলে হচ্ছে চিন্তামন দ্বারকানাথ দেশমুখ। পুরো নামটা মাথায় রাখবে, চিন্তামন দ্বারকানাথ দেশমুখ, বা আমরা বলে থাকি সিডি দেশমুখ। ঠিক আছে, শর্টকাটে সিডি দেশমুখ বলে থাকি, কিন্তু পুরো কথাটাও তুমি মাথায় রাখবে, চিন্তামন দ্বারকানাথ দেশমুখ। চলো, আরবিআই লোগোটা কি বস? আরবিআই লোগোতে রয়েছে, দেখবা ওই যে তোমার হচ্ছে একটা তাল গাছ রয়েছে, আর তার উপরে তোমার একটা রয়্যাল বেঙ্গল টাইগারের একটা ছবি দেওয়া রয়েছে। মাথায় রাখবে, তাল গাছ ও রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি হচ্ছে আরবিআইয়ের লোগো। বর্তমানে মানে 2024-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানে আরবিআইয়ের কতজন ডেপুটি গভর্নর রয়েছে? মাথায় রাখবে 4 জন। কজন? 4 জন ডেপুটি গভর্নর রয়েছেন। এমডি পাত্র, এই নামগুলো 4 জন ব্যক্তির নাম মাথায় রাখো। এমডি পাত্র, এম রাজেশ্বর রাও, জে স্বামীনাথন আর টি রবিশঙ্কর। ঠিক আছে, এই 4 জনের নাম কিন্তু মাথায় রাখবে।
আচ্ছা দেখো, আরবিআই যে গভর্নর রয়েছেন তাদের হচ্ছে প্রতি মাসের বেতন হচ্ছে 2.5 লক্ষ টাকা করে, ঠিক আছে? কত করে? 2.5 লক্ষ টাকা করে। চলো দেখো তারপরে পয়েন্টটা, যে আরবিআইয়ের গভর্নরের মেয়াদকাল হচ্ছে 3 বছর পর্যন্ত। কি বললাম? আরবিআইয়ের গভর্নরদের মেয়াদকাল হচ্ছে 3 বছর পর্যন্ত। বলছে ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত অভিযোগগুলো সমাধান করার জন্য আরবিআই ন্যায়পাল স্কিম 1995 সালে চালু করেছিল বা শুরু করেছিল। কি বললাম? মাথায় রাখবে যে ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত অভিযোগগুলো সমাধান করার জন্যই কিন্তু আরবিআই ন্যায়পাল স্কিমটা চালু করেছিল। কত সালে? 1995 সালে। পরীক্ষা আসতে পারে যে ন্যায়পাল স্কিমটা কার দ্বারা চালু করে এবং কত সালে চালু করা হয়েছিল? 1995 সালে আরবিআইয়ের দ্বারা শুরু করা হয়েছিল, কিন্তু এটা বাস্তবায়িত হয়েছিল 1 জানুয়ারি 2006 সালে। সরি, দেখে নাও, 1 জানুয়ারি 2006 সালে এটা এই তোমার হচ্ছে ন্যায়পাল স্কিমটা বাস্তবায়িত হয়েছিল, ঠিক আছে? চলো পরের পয়েন্ট দেখো। ডক্টর মনমোহন সিং যিনি একমাত্র ব্যক্তি যিনি আরবিআইয়ের গভর্নর, ভারতের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীও ছিলেন। এটা কি বললাম? এই যে ডক্টর মনমোহন সিং একমাত্র ব্যক্তি যিনি আরবিআইয়ের গভর্নরও ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীও ছিলেন। মাথায় রাখবে। দেখো, 1 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। তাহলে 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? আরবিআইয়ের কিন্তু কোনো গভর্নরের স্বাক্ষর থাকে না। 1 টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, আর বাকি 2 টাকা থেকে শুরু করে 2000 পর্যন্ত সবগুলোতেই কিন্তু আরবিআই যিনি গভর্নর থাকেন তাদের মানে সেই ব্যক্তির আর কি স্বাক্ষর থাকে। মাথায় রাখবে, ঠিক আছে? দেখো, ভারতীয় রুপির এই যে চিহ্নটা, দেখো এই যে চিহ্নটা তোমরা দেখেছো, ভারতীয় রুপির এই চিহ্নটা মানে এই প্রতীকটা আইআইটি মুম্বাই এর স্নাতকোত্তর ডিজাইনার উদয় কুমার ডিজাইন করেছিল। এই যে নামটা মাথায় রাখবে যে ভারতীয় এই রুপির প্রতীক বা চিহ্নটা আইআইটি মুম্বাইয়ের একজন স্নাতকোত্তর ডিজাইনার উদয় কুমার কিন্তু ডিজাইন করেছিলেন বা তৈরি করেছিলেন, ঠিক আছে? দেখো, আরবিআই জাতীয়করণের সময় ভারতের গভর্নর ছিলেন সিডি দেশমুখ। সিডি দেশমুখ আমরা দেখেছিলাম, পুরো নামটাও কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? পরের পয়েন্টটা দেখো কি বলছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর অমিতাভ ঘোষ, মানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন একজন অমিতাভ ঘোষ। তিনি হচ্ছেন সব থেকে কম সময়ের জন্য গভর্নর ছিলেন, মাত্র 20 দিনের জন্য। তাহলে যদি পরীক্ষায় আসে যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের সব থেকে কম সময়ের মেয়াদকালের জন্য গভর্নর ছিলেন কে? অমিতাভ ঘোষ। মাথায় রাখবে কত দিনের জন্য? 20 দিনের জন্য, ঠিক আছে? 2024 সালের ডিসেম্বরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নতুন গভর্নর হিসাবে সঞ্জয় মালহোত্রা নিযুক্ত হয়েছেন। মাথায় রাখবে, কি বললাম? 2024 সালের ডিসেম্বরে, মানে ডিসেম্বর অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় মালহোত্রা। কততম? 26তম, ঠিক আছে? দেখো, ভারতে মুদ্রা তৈরি কাজ করে কে? অর্থ মন্ত্রণালয়। মাথায় রাখবে, এটা কিন্তু আরবিআই করে না, অর্থ মন্ত্রণালয় কিন্তু ভারতের মুদ্রা তৈরির কাজ করে, এটা মাথায় রাখবে। দেখো, 4টি টাকশালে ভারতের মুদ্রা তৈরি করা হয়, মুম্বাইতে, কলকাতায়, হায়দ্রাবাদ আর নয়ডায়। কি বললাম? মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডায় কিন্তু ভারতের মুদ্রা তৈরির কাজ করা হয়, ঠিক আছে? দেখো পরের পয়েন্ট কি বলছে। আরবিআই 24/7 আরটিজিএস পরিষেবা পুনরুদ্ধার করেছে। তো এখানে বলতে চাইছে যে এই আরটিজিএস এর পূর্ণরূপ মানে পুরো কথাটা কি? এই আরটিজিএস বলে তো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। কি বললাম? রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, এটার পুরো কথা আরটিজিএস। মাথায় রাখবে। দেখো, দুটো তথ্য মাথায় রাখো যে রেপো রেট বিষয়টা কি। দেখো, রেপো রেট বিষয়টা হচ্ছে কি, দেখো মানে আমরা যদি তোমাদের কি বলবো, ব্যাংকের কাছ থেকে ধরো আমাদের পয়সার প্রয়োজন, এবার আমরা কি ব্যাংকের কাছ থেকে একটা লোন নিই নির্দিষ্ট সুদের উপরে, ঠিক আছে? এবার আমরা সেই সুদ অনুযায়ী ব্যাংকে লোন দিই। বিষয়টা হচ্ছে দেখো, ঠিক তার একই রকম তুমি দেখো যে ব্যাংকগুলো তাদের প্রয়োজন বা দৈনন্দিন কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। এর জন্য ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে আরবিআইয়ের কাছ থেকে ঋণ নেয়। আর এই ঋণে মানে যে ঋণটা নিল তারপরে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে ব্যাংকগুলো ওই আরবিআইকে একটা সুদ দেয়, ঠিক আছে? সেইটাই হচ্ছে রেপো রেট। বিষয়টা বোঝা গেল আমি কি বলতে চাইছি? দেখো, ধরো কোনো একটা ব্যাংকের অর্থ কমে গেছে, এবার সে কি করবে? সে যা মানে তার পাবলিক যারা রয়েছে তাদেরকে লোন দেওয়ার জন্য সে কী করবে? আরবিআইয়ের কাছ থেকে ঋণ নেবে একটা নির্দিষ্ট সুদের হারে, ঠিক আছে? একটা নির্দিষ্ট সুদের হারে ঋণ নেবে, সেইটা হচ্ছে রেপো রেট। বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? দেখো, রিভার্স রেপো রেটটা কি? এটা ঠিক তার উল্টো। মানে এটি সেই হার যা ব্যাংকগুলি আরবিআইয়ের কাছ থেকে তাদের জমা করা টাকার উপর সুদ পায়। মানে কোনো একটা ব্যাংক কী করেছে, তার অর্থের পরিমাণ বেড়ে গেছে, সে কী করলো? কিছু পরিমাণ টাকা আরবিআইয়ের কাছে জমা রেখে দিল। এবার সেই একটা নির্দিষ্ট সুদের হারে আরবিআইয়ের কাছ থেকে তারা যে পরিমাণ সুদটা পাচ্ছে, সেই বিষয়টাই হচ্ছে রিভার্স রেপো রেট।
বিষয়টা বুঝতে পারলাম কি বলতে চাইছি। চলো দেখো এইটা মাথায় রাখবে, SLR এর পুরো কথাটা কি, সংবিধিবদ্ধ তারল্য অনুপাত। কি বললাম? সংবিধিবদ্ধ তারল্য অনুপাত, SLR। আচ্ছা SLR বিষয়টা কি, দেখো ব্যাংকগুলো যে হারে তাদের টাকা সরকারের কাছে রাখে, কি বললাম, ব্যাংকগুলো যে হারে তাদের টাকা সরকারের কাছে রাখে সেটাই হচ্ছে SLR। ঠিক আছে, আর একটা তথ্য দেখো আমি দিয়ে দিয়েছি, CRR কি, দেখো দেশের প্রযোজ্য ব্যাংকিং নিয়মের অধীনে প্রত্যেকটি ব্যাংকে তার মোট নগদের একটি নির্দিষ্ট অংশ রিজার্ভ ব্যাংকের কাছে রাখতে হয়, আর এইটাই হচ্ছে CRR বলে। অর্থাৎ পুরো কথাটা মাথায় রাখবে, ক্যাশ রিজার্ভ রেশিও। কি বললাম? ক্যাশ রিজার্ভ রেশিও, CRR এর পুরো কথা। এরপরেও দেখো যে মানে GST ফিএসটি আছে, জিডিপি আছে, অনেক কিছু আছে, তাই না? সেগুলো তো অর্থনীতির মধ্যে ঢুকে যাচ্ছে, মানে বুঝতে পারছো, সেই রিলেটেড কিন্তু আমি তোমাদের অর্থনীতি ধরে একটা পুরো বড় ক্লাস করে দিয়েছি, তার মধ্যে কিন্তু তুমি সমস্ত কিছু পেয়ে যাবা। শুধু আরবিআইটা বাকি ছিল বলে আমি এই দুটো পেজের মাধ্যমে আরবিআইটা একটু বলে দিলাম। বিষয়টা বুঝতে পারছো? এটা কিন্তু পড়ে নাও, ঠিক আছে? PDF আমি দিয়ে দিচ্ছি, সবাই ভালো করে পড়বে। কোনো রকমের কোনো প্রবলেম হলে আমাকে সেটা জানাবে। রাখছি, জয় হিন্দ।